বন্ধুগণ, আমরা সবে মাঠে ধানের চারা লাগিয়েছি। তো এখনো পর্যন্ত আমাদের সেই রকম ভাবে রোগের দেখা দেয়নি, কিন্তু যদি আপনাদের কাছে বা যদি আপনাদের মাঠে এই রকম ধরনের রোগের লক্ষণ যদি আপনারা দেখতে পান, কারণ আমাদের কাছে দু একজন চাষি আসছেন এইরকম লক্ষণ নিয়ে, তো সেই জন্যই আমি ভাবলাম আপনাদের জন্য একটা এই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে নিই। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন ছবিটি, সেটি একটি ধানের রোগের লক্ষণ। তো এই রোগটাকে আমরা সাধারণত ব্লাস্ট রোগ বলা হয় বা বলে থাকি। এই রোগটি প্রথমে ওই ডিমের মতো গোলাকার সাদা রঙের একটি গাঢ় দাগ লক্ষ্য করি, তারপরে কাণ্ডের পর্বে ওইটা আক্রান্ত হয়ে এবং ফলে কাণ্ডটি আস্তে আস্তে ভেঙে যায় এবং কচি চারা গাছ মরে যায়। এটা সাধারণত আমরা ওই বীজতলাতে লক্ষ্য করতে পারি, বা বীজতলা থেকে রোয়ার প্রায় 20 থেকে 25 দিনের মধ্যেও এইরকম রোগটি আমরা দেখতে পাই। তো এই যে ধানের ব্লাস্ট, এই যে রোগটি, এটি প্রথমে মাটি থেকে ওপরে গাছের সমস্ত অংশে এটি ছড়িয়ে পড়ে। তো মেনলি পাতাতে হয়, ধান গাছের গোলাতে হয়, ধান গাছের পর্বে হয়, বা ঘাড়ে হয়, বা ধানের শীষেও এই সকল বা এই রকম রোগ আমরা মাঝে মাঝে দেখতে পাই। তো এই রোগটির প্রথম লক্ষণ হচ্ছে প্রথমে পাতায় হলুদ বা ধরুন হালকা সবুজ বর্ণের একটি চোখের মতো আকারের সূচলো একটা দাগ দেখা দেয়, এবং এই দাগের চারিদিকে একটি খুবই গাঢ় একটা আবর্তনের মতো বা একটা নেক্রোটিক দাগ বলি সেইটা থাকে, এবং তার কেন্দ্রে একটি ধূসর থেকে সাদা বর্ণের দাগ দেখতে পাই। তো এইগুলি মেনলি গাছের বয়স বা জাত এবং আক্রমণের সময়ের উপর এই লক্ষণগুলো দেখতে পাই। তো এই যে ক্ষত হলো, এই ক্ষতগুলো আক্রমণের যে তীব্রতা, সেটি বৃদ্ধির সাথে সাথে এই লক্ষণগুলো আমরা দেখতে পাই। লক্ষণগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং পরে পাতাগুলি শুকিয়ে যায়। তো এই গাছের যে খোল বা পাতার যে সংযোগ স্থল আছে, কাণ্ড থেকে যে পাতাটা যেখান থেকে বেরিয়েছে, সেখানে যদি সংক্রমণ হয়, রোড কলা গাছ যেমন পচে যায়, সেই রকমই লক্ষণ আমরা দেখতে পাই। এবং সংযোগস্থলের পাতা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং কাণ্ডের যে পর্ব আছে সেটাও আক্রমণ হতে পারে। তো বন্ধুগণ, এই রোগটি যদি ব্যাপক আকারে আপনার জমিতে যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে পাতার আয়তন, যে পাতার যে লম্বা চওড়া, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে আপনার ধান গাছের, এবং তার ফলে কি হবে, অপুষ্ট দানা দেখা দেবে, ফলে ফলন কম হয়ে যাবে। তো ধান গাছের মারাত্মক রোগগুলির মধ্যে এই রোগটি একটি রোগ। বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাগনাপর্তি অরাইজি। তো এই রোগটি যদি আপনার লেগে থাকে, তাহলে আপনি কি করবেন? দেখুন, সর্বপ্রথম হচ্ছে পরিচ্ছন্ন বীজের ব্যবহার করতে হবে, এবং এই রোগটি যাতে না লাগে, এই রোগ সহনশীল যদি জাত পান আপনি, তাহলে আপনাকে সেই জাতটিকে সংগ্রহ করতে হবে, এবং সরি এবং আগাম আপনাকে এই বীজটির তলা ফেলতে হবে। হ্যাঁ, আর ধরুন অতিরিক্ত নাইট্রোজেন সার অ্যামোনিয়া বা ইউরিয়া, এইগুলি কিন্তু আপনাকে ব্যবহার করা যাবে না। বা তারপর ধরুন জমিতে যদি সিলিকনের অভাব দেখা দেয়, তাহলে আপনাকে সিলিকন ভিত্তিক সার দিতে হবে। বা ধরুন সস্তায় যদি সিলিকনের উপায় কোনো আছে, তাহলে সিলিকন সমৃদ্ধ ধানের যাদের খড় ব্যবহার করতে হবে। এবং এই রোগের লক্ষণ যদি আপনাকে লক্ষ্য রাখতে হবে মাঠে, যে এই রোগটি একটি দুটি পাতা থেকে শুরু হচ্ছে কিনা। কারণ ধরুন আপনি এমন সময় মাঠে গেলেন যে গোটা মাঠ ছড়িয়ে গেছে এই লক্ষণ, এই লক্ষণ। তো এরপরে কি করতে হবে আপনাকে, আপনার ধরুন আগে ধান চাষের আগের বারে যে চাষ করেছিলেন, তার যদি কোনো অবশিষ্টাংশ খড় যা যদি আছে, সেগুলিকে আপনাকে এই ধান চাষ করার আগে সবগুলিকে পুড়িয়ে ফেলতে হবে, এবং জীবন যাতে বংশ বৃদ্ধি না করে সেই জন্য আপনাকে নানা রকম ব্যবস্থা করতে হবে। তো এটি মেনলি ম্যাগনাপর্তি গ্রেসিয়া নামক
একটি ছত্রাকের দ্বারা এই ধানের ব্লাস্ট রোগটি সৃষ্টি হয়, যেটা ধানের খুবই একটি মানে ধ্বংসাত্মক রোগগুলির মধ্যে অন্যতম। তো শুধু ধান নয়, এই রোগটি ধরুন আরো অন্যান্য ফসলে আমরা দেখতে পাই, যেমন ধরুন গম, বার্লি বা মানে কি বলবো, ওই রাই জাতীয় ফসলে দেখতে পাই। তো ফসল তোলার পরে মেনলি যে ফসলের যে অবশিষ্টাংশ, মানে ধান চাষের ধরুন খড়গুলো, ওই খড়গুলোতেই মোটামুটি এই যে জীবাণুর যে ছত্রাকটি, এই ছত্রাকটি বেঁচে থাকে। তো এবং সেইটা যদি বেঁচে থাকে তাহলে সেইটা আবার পরবর্তীকালে যখন আমরা ধানের চাষ করব, সেই ধানের চাষের সময় এই ছত্রাকটি আবার আক্রমণ সৃষ্টি করে। তো এর জন্য মোটামুটি আপনাদেরকে ধান চাষের পরে যে ফসলের অবশিষ্টাংশগুলো থাকবে সবগুলোকে ধ্বংস করতে হবে। আর গাছ যাতে সুস্থ থাকে সেই জন্য আপনাকে রীতিমতো খেয়াল করতে হবে, এবং যাতে দু একটা পাতাতে যদি লেগে থাকে তাহলে আপনাকে ইমিডিয়েটলি এর ব্যবস্থা করতে হবে, সেটা জৈব উপায় হোক বা কোনো রাসায়নিক উপায় হোক। তো রোগ সংক্রমণের জন্য দীর্ঘ সময় ধরে পাতার আর্দ্রতার প্রয়োজন হয়। তো উঁচু জমিতে দিন ও রাতের তাপমাত্রার যদি পার্থক্য বেশি হয় বা যদি শিশির পড়ে তাহলে কিন্তু এই রোগের সংক্রমণের হার অনেকটাই বেড়ে যায়। এবং জমিতে আপনাকে মাত্রা অতিরিক্ত ইউরিয়া জাতীয় সার আপনাকে বর্জন করতে হবে, এবং মাটিতে সিলিকনের ভাগ কম থাকলে সেটা আপনাকে বাইরে থেকে সাপ্লাই দিতে হবে। তো এর রাসায়নিক ট্রিটমেন্ট কি আছে, মানে আপনার যদি রোগটি লেগে যায় তাহলে আপনি কিভাবে এই রোগটিকে নিরাময় করবেন। তো প্রথমেই বলবো, এখানে যদি জৈব উপায়ে যদি আপনি এর নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে ওই ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস এইগুলিকে আপনাকে আগে থেকে জমি তৈরি করার সময় আপনাকে মাটিতে প্রয়োগ করতে হবে। স্ট্রেপ্টোমাইসিস বা সিউডোমোনাস ব্যাকটেরিয়া, এইগুলি জীবাণু সার, এইগুলি যদি আপনি আগে থেকে মাটি তৈরি করার সময় যদি মাটিতে প্রয়োগ করে থাকেন তাহলে আশা করি এই রোগগুলি আর লাগবে না। এরপরে বলি, যারা জৈব ছাড়া রাসায়নিক ভাবে নিয়ন্ত্রণ করতে চান তারা কি করবে। আগে বলি, অনেক ধরনের ওষুধ আছে, তো আমি ওষুধের কথা পরে যাচ্ছি। আগে আমি টেকনিক্যাল গুলো জেনে নিই। অ্যাজোক্সিট্রোবিন এবং ডাইফেনোকোনাজল এই দুটি যদি একসঙ্গে আপনারা মিশে যদি স্প্রে করেন তাহলে মোটামুটি এর কাজ খুব সুন্দরভাবে দেবেন, মানে হবে। এছাড়াও আপনি টেবুকোনাজল এবং ট্রাইফ্লক্সিস্ট্রোবিন এই দুটো যদি একসঙ্গে আপনারা স্প্রে করেন তাহলে মোটামুটি খুব সুন্দরভাবে কাজ করবে। এবং তাছাড়াও মোটামুটি সাধারণ যেগুলি আপনাদের কাছাকাছি সহজে পেয়ে যাবেন, যেমন ম্যানকোজেব, মেটালেক্সিল, বা শুধু যদি টেবুকোনাজল স্প্রে করেন তাও মোটামুটি কাজ করবে। কিন্তু অ্যাজোক্সিস্ট্রোবিন এবং ডাইফেনোকোনাজল যদি স্প্রে করেন তাহলে খুব সুন্দর কাজ করবে। বা টেবুকোনাজলের সঙ্গে যদি ট্রাইফ্লক্সিট্রোবিন যদি যদি স্প্রে করেন তবে খুব সুন্দর কাজ করবে। তো এই রকম জাতীয় ওষুধগুলির বাজারে যেগুলো নাম ওই অ্যামিস্টার টপ নামে পাওয়া যাবে, সিনজেন্টার বা নেটিভো বায়ারের নেটিভোর নামে পাওয়া যাবে, বা ধরুন আপনি এমনি M45 স্প্রে করতে পারেন, ওথার নামে পাওয়া যাবে ইউপিএল কোম্পানির। ডাইথেনিয়াম ফর্টিফাইডও পাওয়া যাবে ডাও এগ্রো কোম্পানির, এবং ফলিকিওর পাওয়া যাবে বায়ারের। বা এই যে ম্যানকোজেব জাতীয়, যেমন ধরুন আপনি স্প্রিন্ট ইউজ করতে পারেন, বা শুধু ম্যানকোজেব আপনি ইউজ করতে পারেন। এরপরে ধরুন হেক্সোকোনাজল যদি বলি, হেক্সোকোনাজল আপনারা টাটা ওই কন্টা প্লাস থেকে পেয়ে যাবেন। তো অনেক রকম বাজারে অনেক রকম নামে আছে, অনেক কোম্পানির অনেক নামে ওষুধগুলো আছে। তো মেনলি আমি টেকনিক্যালগুলো আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি, সেইগুলি যদি আপনারা পারেন ইউজ করবেন। নমস্কার।